ভোটের সাথে এটা কোনো সম্পর্ক নেই। ভোটের যে প্রক্রিয়া যেখানে ভোট নেতা অর্ডার দিচ্ছে ওরা মাইরা ফেলতে, ওরা মাইরা ফেলবো। এই ভাই আপনি সরেন, আপনি দাঁড়ালেন না কেন, আপনি এই জোকারটারে কেন দাঁড়া করেন, মানে তো যে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে হিরো আলমের পর হামলাকারীদের গোপন তথ্য বেরিয়ে এসেছে। দর্শক বন্ধুরা, এবার লাইভ টক শুতে এমন কিছু গোপন তথ্য ফাঁস করা হয়েছে যেই তথ্যগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। অবশেষে শেষ পর্যন্ত আওয়ামী লীগের প্রার্থী এম এ আরাফাতের অর্ডারে এমন হামলা করা হয়েছে হিরো আলমের উপর, আর সেই সকল বিষয়গুলো এবার লাইভ টক শুতে প্রমাণ সহকারে তুলে ধরা হয়েছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে অন্যদিকে আরাফাত বলে যাচ্ছেন সেই ঘটনাকে তিনি তীব্র নিন্দা এবং প্রতিক্রিয়া জানাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, তাহলে কি শেষ পর্যন্ত হিরো আলমের ভাগ্য খুলতে যাচ্ছে? তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই লাইভ টক শুটি দেখে আসি কিভাবে শেষ পর্যন্ত এম এ আরাফাতের অধীনে এই হামলা করা হয়েছে, সেই সকল বিষয়গুলো তুলে ধরা হয়েছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ দেখে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। অর্ডার দিচ্ছে ওরা মাইরা ফেলতে, ওরা মাইরা ফেলবো। এই ভাই আপনি সরেন, আপনি দাঁড়ালেন না কেন, আপনি এই জোকারটারে কেন দাঁড়া করেন, মানে তো যেই লোকটি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ভাইরাল এবং ভাইরাল মানুষ হিসেবে সে সমাজে সমাদৃত, এবং যে শুধুমাত্র একবার না, সে প্রতি মাসেই বারবার ভাইরাল হয়। তো সেই লোককে কি ভাইরাল হওয়ার জন্য কোনো ধরেন হচ্ছে গিয়ে জায়গা খুঁজতে হবে? দেখেন, যখন হিরো আলম নির্বাচনে দাঁড়ায়, তো হিরো আলমকে সবাই রুচির দুর্ভিক্ষ, বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে পারে না, বিভিন্ন ধরনের ট্যাগলাইন দিয়ে তাকে মানে তুচ্ছ তাচ্ছিল্য করার চেষ্টা করছিল। তো আমি চিন্তা করলাম, যেহেতু সে আমার হিরো, তাহলে তাকে কেন একটু চেষ্টা না করি, যেহেতু আমার থিয়েটার ব্যাকগ্রাউন্ড, চেষ্টা না করি। আর আপনি দেখবেন যে গণতন্ত্রে, আমি মোটা দাগে বলতে চাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর গণতন্ত্রে বিশ্বাস করি বলেই যেখানে সব রাজনৈতিক দলগুলো নির্বাচন পরিহার করছে, যারা মাঠের বিরোধী দল, আপনি একটু খেয়াল করবেন সাগর সাহেব, যে যারা মাঠের বিরোধী দল সবাই কিন্তু আপনার বর্জন করছে কিন্তু ভোট। সেই জায়গায় গণতন্ত্রকে বিশ্বাস করে, মাননীয় প্রধানমন্ত্রীকে বিশ্বাস করে, তার নির্বাচনী পরিচালনা কাঠামোকে বিশ্বাস করে নির্বাচনে অংশগ্রহণ করা হিরো আলমের মতো একটু আলোচিত লোক বা সমালোচিত লোক, যেভাবে মানুষ বলুক, অংশগ্রহণ করা কি এটা সরকারের জন্য একটা প্লাস পয়েন্ট না? আচ্ছা, গেল সেই প্রশ্নে। এবার তিনি নির্বাচনে অংশগ্রহণ করার পরে আপনি দেখবেন নির্বাচনটি একটি উৎসব মুখর পরিবেশে তৈরি হয়েছিল। ঠিক যখন হিরো আলমের নির্বাচন প্রার্থিতা বাতিল করে, মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, গণমাধ্যম যাই বলেন, সবকিছু কেমন যেন মানে নেতিয়ে পড়েছিল। আমরা যাকে বাংলায় বলি ঝিমিয়ে পড়া, মানে একটা উৎসব মুখর, না এটা কিসের নির্বাচন। তো তখন আমরা দেখলাম যে নির্বাচন কমিশন আবার হুট করে তার নমিনেশনটি, যেহেতু সে হাইকোর্টে যাওয়ার একটি পরিকল্পনা করেছিল, তারা তা আবার বৈধ ঘোষণা করলো। এই 17 আসনের নির্বাচনটি একটি উৎসব মুখর নির্বাচনে পরিণত হয়ে গেল। তাহলে উৎসব মুখর পরিবেশে হওয়ার পরে আমরা কিন্তু, বা হিরো আলম কিন্তু একবারও বলেনি যে এই সরকারের নির্বাচন কমিশনের উপর আমাদের কোনো আস্থা নাই। আজকে দেখেন, অনেকে নাটক বানানোর চেষ্টা করছে। যখন প্রথমবার হামলা হয়েছে বলেছে নাটক, দ্বিতীয়বার বলেছে তাও বলতেছে নাটক। আমি আপনার মাধ্যমে অন্যদের কাছে প্রশ্ন রাখতে চাই যে হিরো আলম তো ভাইরাল, ও তো ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে হচ্ছে গিয়ে ভাইরাল। তো যেই লোকটি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ভাইরাল এবং ভাইরাল মানুষ হিসেবে সে সমাজে সমাদৃত, এবং যে শুধুমাত্র একবার না, সে প্রতি মাসেই বারবার ভাইরাল হয়। তো সেই লোককে কি ভাইরাল হওয়ার জন্য কোনো ধরেন হচ্ছে গিয়ে জায়গা খুঁজতে হবে, যে আমি ভাইরাল হওয়ার জন্য জায়গা দরকার? কারণ তার তো সৃষ্টি হয়েছে ভাইরাল দিয়ে। আপনি দেখবেন যে বাংলাদেশ আওয়ামী লীগ কি বলে, আমরা স্বাধীনতার সপক্ষের শক্তি, আমরা স্বাধীনতার নেতৃত্ব দানকারী দল। তাদেরকে কি আর বলার দরকার আছে যে স্বাধীনতা যুদ্ধ কিভাবে হইলো, কেমনে হইলো, বা কি আসে বিষয়? কারণ তারা তো তার মানে দাবি করেন নেতৃত্ব দানকারী দল। তো তেমনি হিরো আলমের তো জন্ম হয়েছে ভাইরাল দিয়া। তো তার তো এর আগে পিছনে কোনো কিছু যাওয়ার কোনো স্কোপ নাই যে তাকে এই নির্বাচনকে ট্যাগলাইন করে ভাইরাল হইতে হবে। এরপরে দেখেন, আপনি সাততলা বস্তিতে যখন হামলা হয়, ঠিক সেই মুহূর্তে আমি যখন গিয়ে বাধা দিয়েছি, যারা এই অতি উৎসুক হচ্ছে গিয়ে আওয়ামী লীগের ছিলেন, তারা সবাই বলতেছিল যে নেতা অর্ডার দিচ্ছে ওরা মাইরা ফেলতে, ওরা মাইরা ফেলবো। এই ভাই আপনি সরেন, আপনি দাঁড়ালেন না কেন, আপনি এই জোকারটারে কেন দাঁড়া করেন, মানে বিভিন্ন ধরনের কথাবার্তা। তা আমি তাদেরকে তখন বলেছিলাম, ভাই আপনারা যা করতেছেন মাননীয় প্রধানমন্ত্রীর বদনাম হচ্ছে, আপনারা যা করতেছেন আরাফাত সাহেবের বদনাম হচ্ছে। তারপরেও তাদের হচ্ছে গিয়ে মানে টর্চ হইছে না। তারা অনেকটা ধরেন হচ্ছে গিয়ে জয় বাংলা স্লোগান, বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে তারা হচ্ছে গিয়ে এই কাজটি করেছে অতি উৎসাহিত হয়ে। তারপরে কিন্তু আমরা পরের দিন যখন যাব, মোটামুটি প্রশাসনের সবগুলো অর্গান আমার সঙ্গে যোগাযোগ করেছেন, এবং ওনারা প্রতি মুহূর্তে আমাদেরকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছেন। এবং আমি বলবো, অ্যাজ এ হিরো আলমের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে ওনারা যথেষ্ট সহযোগিতা করার কারণে সেই প্রচারণার শেষ দিন পর্যন্ত
আমাদের উপরে কোনো আঘাত আসেনি, কিন্তু প্রতি মুহূর্তেই আমরা শঙ্কায় ছিলাম যে আমাদের উপরে আঘাত আসবে। জি, কিন্তু আপনার কাছে প্রশ্ন, আপনার এর আগে হিরো আলম যতগুলি নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং সেখানেও মোটামুটি একই এক্সপিরিয়েন্স তিনি নিয়েছেন বা তিনি জি, পেয়েছেন, তারপরেও জি। এখানে অংশগ্রহণ করার পেছনে একমাত্র কারণ দেখিয়েছে ভাইরাল হতে চায় সে, বা তার ভাইরাল বিষয়টিকে কনস্ট্যান্টলি কন্টিনিউ করা। আপনার না, কি বিষয়টা কোনোভাবে আপনি বিশেষ করে আপনি তার চেয়ারম্যান ছিলেন পরিচালনা কমিটির, আপনার কি কোনোভাবে আস্থা বা আত্মবিশ্বাস ছিল যে এখানে সে কোনোভাবে হয়তো পার পেয়ে যাবে বা এমপি হয়ে যেতে পারবে, সেই কারণে বা কোনো আচ্ছা, আশ্বাস পেয়েছেন কোথাও থেকে? আপনি একটা খেয়াল করবেন যে যখন ঢাকা ১৭ আসনে আমাদের মিয়া ভাই শ্রদ্ধেয় ফারুক ভাই মারা যান, হুম, সর্বজন উনি স্বীকৃত এবং সর্বজন জনপ্রিয় মানুষ, সবার ভালোবাসার মানুষ ফারুক ভাই। তো তার মৃত্যুদিন থেকেই আমাদের টেলিভিশনের একজন অভিনেতা, আ অনেকে তাকে অনেকভাবে আখ্যায়িত করেছে। তো আমি শুধু অভিনেতাই বলতে চাই। তার হুম। যে বাড়াবাড়ি, তার বাড়াবাড়ি কিন্তু অনেকটাই অনেকের দৃষ্টিকটু হয়েছে। পাশাপাশি তখনও কিন্তু হিরো আলম নির্বাচনে দাঁড়াবে কোনো আলোচনা ছিল না। এবং আমি নিজে একটি ফেসবুক লাইভ করেছি। ঢাকা ১৭ আসনে কারা, কারা নির্বাচন করতে পারে তারও একটি ধারণা আমি তখন দিয়েছিলাম। কারণ আ মিয়া ভাইয়ের প্রতি আমার একটা অন্যরকম শ্রদ্ধা ছিল। কারণ উনার একটি ছবি, আ আ ওই যে আপনার হচ্ছে 'সারেং বউ' সম্ভবত। জি, ওই যে বন্যার পানি চলে আসে। উনার যে অনবদ্য অভিনয়, উনি যে মানে অসাধারণ একজন অভিনেতা। হয় না যে আমরা কিছু মানুষ থাকি যে ছোটবেলায় আমাদের দেখা, আমাদের মানসপটে কিছু মানুষ বসে যায় যাদের ভালোবাসা কখনো মুছা যায় না। তো উনার আসনে কে নির্বাচিত হবে, ওই আগ্রহ থেকে কিন্তু আমার ওই অনুষ্ঠানটা করা। তখনও কিন্তু হিরো আলম নির্বাচন করবে আমিও জানি না এবং হিরো আলমের মুখেও শুনিনি। কারণ আমাদের ছবির এখানে ডাবিং নিয়ে নির্বাচনের জন্য আসলে কে এই সিদ্ধান্ত তাকে দিয়েছে বা কে পরামর্শ দিয়েছে এখানে, নাকি সেটাই বলছি, কে সেটাই পরামর্শ বলছি, দিয়েছে? হুম, সেটাই বলছি হুম, আমি। হুম। তো কোনো আমাদের কিন্তু কোনো আলোচনা ছিল না। তো হুট করে একদিন হচ্ছে গিয়ে অফিসে যাওয়ার পরে শুনলাম যে ওই অভিনেতা হিরো আলমকে নিয়ে কিছু আজে-বাজে কথা বলেছে। কারণ তার আগে একজন সাংবাদিক ভাই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন যে, "ভাই এত লোকজন আলোচনা করতেছে, তুমি হিরো আলম দাঁড়ায়া যাও। তুমি দাঁড়ায়া গেলে আমরা তোমাকে সমর্থন দিব।" তো ওই আচ্ছা, কথাগুলোই অফিসে আলোচনা হচ্ছিল। যাওয়ার পরে হুম, শুনলাম অফিসে আলোচনা হচ্ছিল। তখনও কিন্তু সিদ্ধান্ত জানি না যে হিরো আলম দাঁড়াবে। তারপরে একদিন যাওয়ার পরে মানে পরের দিন যাওয়ার পরে, একদিনে যেন ২ দিন পরে অফিসে যাওয়ার পরে হিরো আলম বলল, "ভাই আমি তো ১৭ থেকে আর নির্বাচন করব। কারণ কাহালু নন্দীগ্রামে আমাকে হারায় দেওয়া হইছে। কারণ আপনি জানেন এটা।" ওইটা আমি জানতাম। হ্যাঁ? যে সব ভোট কেন্দ্রের ওরা রেজাল্ট পেয়ে গেছে। ওদেরকে কেন্দ্রে ডিক্লারেশন দেয়নি। কিছু রেজাল্ট এনে পরে অন্য জায়গায় নাকি ডিক্লারেশন জি, দিছে। হুম। হ্যাঁ? তো বলতেছে, মানে "ভাই সেই আমি কারণে প্রতিবাদ।" এখানেও হয়েছে, এখানে না হয়তো প্রতিবাদ না, না বলতেছে প্রতিবাদ স্বরূপ ভাই, আমি প্রতিবাদ স্বরূপ সিম্বল অফ প্রোটেস্ট এই জায়গায় দাঁড়াইতে চাই। আচ্ছা, সেই সিম্বল অফ প্রোটেস্টের মধ্যে কি যে আউটকাম পেয়েছে, সর্বশেষে আমরা দেখলাম তার উপর আক্রমণ করা হচ্ছে, এখন বর্তমান যে অবস্থা, তাতে কি যে আপনার কি সন্তুষ্ট কিনা, যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তারা আসলে কি সেই অপরাধী কিনা, এই ব্যাপারে শেষ 1 মিনিট একটু দয়া করে বলবেন এই সেই আমি অবস্থা, এই সামনের জায়গায় অবস্থা। আমি এই জায়গায় আমি জানি না কথাটি আমার ঔদ্ধত্যপূর্ণ হচ্ছে কিনা বা যদি কারো বিপক্ষে যায় ক্ষমা করে দিবেন আমি আশা করি। বাট একজন সাধারণ নাগরিক হিসেবে বা একজন পরিচালক হিসেবে ধরেন আমরা অসংখ্য গল্প নিয়ে নাড়াচাড়া করি। আমরা অসংখ্য কিছু ধরেন ওই যে বললাম আপনি একটি জ্ঞানের লাইব্রেরি হয়ে গেছেন এত জ্ঞানী মানুষদের নীতি দিতে। তো আমি ১০০ র উপরে ছবিতে অভিনয় করেছি। এরকম সবকিছু মিলে সংক্ষেপ করে ফেলি। আমরা অনেক কিছু তো জানি বা বুঝি বা বোঝার চেষ্টা করি। হ্যাঁ? হুম। তো আ আপনার প্রশ্নটা ছিল হচ্ছে গিয়ে কি যেন? সরি প্রশ্নটা একটু হারায় মানে ফেলছি। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে অভিযোগে গ্রেফতার রাইট, যে রাইট, হিরো রাইট, আলমের উপরে রাইট, যারা রাইট, আক্রমণ রাইট। করে তারা কি বলছি। সত্যিকার হ্যাঁ, অর্থে মনে পড়েছে। অপরাধী? হ্যাঁ, এবং এটাও বলা হয়েছে যে হ্যাঁ, মনে পড়ে। বিষয়টি আসলে হিরো আলমের নিজের পরিকল্পিত এবং নিজেই এটাকে অর্কেস্ট্রেট করেছে। আসলে এই হ্যাঁ, বিষয়টি মনে লম্বা পড়েছে আমার। লম্বা করার আ সুযোগ নেই, আপনি 1 থেকে 1.5 মিনিটও যদি বলেন শেষ আচ্ছা, কথাগুলো। আচ্ছা। সেটা হচ্ছে যে ওইটাই বলছি যে ওই সময় আমাদের সাততলা বস্তিতে যে মহিলাগুলো আমাদেরকে আক্রমণ করেছে, নির্বাচনের দিনও তারা আওয়ামী লীগের প্রার্থীদের যারা ভোটার তাদেরকে ঢুকানো হয়েছে ওই মহিলাটার ভিডিও ফুটেজ আছে। ওই মহিলাকে যদি ওইদিন অ্যারেস্ট করা হইতো, ১ম দিন যেদিন আপনাদের উপর আক্রমণ হইছে, যারা আমাদেরকে আক্রমণ করেছে সেদিনও নাটক বলা হয়েছিল। ২৪ ঘন্টার মধ্যে সেই লোকগুলোর যদি অ্যারেস্ট করে তাদেরকে শাস্তি দেওয়া হইতো, আর যদি খাঁটি বাংলা ভাষায় বলা হয় পেদানি দেওয়া হইতো, তাইলে হচ্ছে গিয়ে সুরসুর করে বেরিয়ে যেত যে আসলে কোনটা নাটক আর কোনটা সত্য ঘটনা। এবং সেই মহিলাগুলোই কিন্তু এই নির্বাচনের দিন ১৭ তারিখে কিন্তু আওয়ামী লীগের ভোটারদেরকে হচ্ছে গিয়ে ভোট কেন্দ্রে ঢুকাইছে। তো আমার মনে হয় যে সুষ্ঠু তদন্ত করলে তারা কোন দলের এই ব্যাপারে আপনারা সরাসরি তো দেখেছেন, আপনি সেদিন কি ছিলেন তার সাথে যেদিন তার উপর আক্রমণ করে নির্বাচন? না, আমি ১৫ তারিখ থেকে ভাই বিছানায় আপনি জ্বরে কি অসুস্থ জেনেছেন কিনা ছিলাম। পরবর্তীতে তারা আসলে কোন দল, কোন রাজনৈতিক আদর্শের তারা অনুসারী, এরকম কোন খবর আপনারা আপনাদের মধ্যে পেয়েছেন কিনা? যারা গ্রেপ্তার হয়েছে না তারা কি ওই লোকগুলি কিনা, সেটাই আ একটু জানতে চাই। আমরা আমরা পত্রিকা আর গণমাধ্যমের মাধ্যমে যতটুকু আমি জেনেছি
যে হুম। তারা হচ্ছে কিছু গোপালগঞ্জের আওয়ামী লীগের, আবার কিছু হচ্ছে গিয়ে যে এলাকায় হচ্ছে গিয়ে ঘটনাটি ঘটেছে সেই এলাকার যুবলীগের, শ্রমিক লীগের কর্মী। এটা গণমাধ্যম আর পত্রিকার মাধ্যমে জেনেছি। বাট আমরা আপনাদের ব্যক্তিগতভাবে মাধ্যমে কোনো জানতে বিষয় চাই তারা তারা কি সেখানে সম্পৃক্ত ছিল কিনা, আপনার চীনে যদি না, থাকেন। এটা তো ভিডিও লাইভে দেখা যায়। আপনি আচ্ছা, ভিডিওটা যদি আবার ভালো করে দেখেন, মানুষের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু একটা ব্যাপার। যে পরবর্তীতে যেই ওখানে লোকগুলো যুব দলের বিএনপির যুব দলের একজনের সম্পৃক্ততার কথা আমরা শুনেছি, আওয়ামী লীগের বা যুবলীগ বা ছাত্রলীগের পক্ষ থেকে এরকম কিছু অভিযোগের কথা বলা হয়েছে। আসলে কি সেটার কোনো ভিত্তি আছে বলে আপনি মনে করেন? বিএনপির কোনো আমি সম্পৃক্ততা আছে ঘটনার সাথে? আমি আসলে মনে করি না। আপনাকে মানে ছোট্ট করে বলে দিতে চাচ্ছি। আপনি দেখেন আওয়ামী লীগের যদি ৩৫% পাবলিক সমর্থন হয়, সেই জায়গায় আওয়ামী লীগ কিভাবে হচ্ছে গিয়ে ২৮,০০০ ভোট পায়? সেখানে তো মিনিমাম ৩৫,০০০ ভোট পাওয়ার উচিত ছিল। মানে হুম, আওয়ামী লীগ ১০% ভোটার মাত্র কাস্টিং হয়েছে। আওয়ামী লীগ তার নিজের ভোটটিও কাস্টিং করাতে পারে নাই। আরাফাত বলেছিল ছদ্মবেশে বিভিন্ন বেশে বিএনপি, জামাত বিভিন্ন লোক হিরো আলমের পিছে ছিল। তাহলে হিরো আলম কেন ৫,০০০ ভোট পাইল? হিরো আলম তো বিএনপির ৩০% অথবা জাতীয় পার্টিটা মিলিয়ে পাইল। হিরো আলমও তো ৩০-৩৫,০০০ ভোট পাওয়ার কথা। জি, সেই জায়গায় হিরো আলমও তো ৫,০০০ ভোট পেল। জি। আপনি বোঝাতে চাচ্ছেন যে সেখানে আসলে ওরকম সম্পৃক্ততার যে অভিযোগ এসছে সেটাই আপনার হিসেবে একটা আমার ধারণা যে এরা অতিরিক্ত ভোটকে যারা ভোটের সাথে আওয়ামী লীগ এটা কোনো হাইব্রিড সম্পর্ক আওয়ামী নেই। লীগ, ওই যে আপনি কথা ভোটের শুরুতে যে বলেছিলেন প্রক্রিয়া, কক্সবাজারের মুজিবুর রহমান। যেখানে ভোটটা হয় যেভাবে হয়, সেখানে সবকিছু সুষ্ঠু এবং অবাধ, স্বচ্ছ, পরিষ্কার ছিল, এখানে কোনো সন্দেহ নেই। যে ঘটনাটি আপনি উল্লেখ করলেন সেটা ভোট কেন্দ্রের বাইরে দূরবর্তী একটা জায়গায় ঘটেছে। সেটাকে আপনি বলতে পারেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা ব্যত্যয়, এটার সাথে ভোটের সম্পর্ক নাই যে, এটা একটা বিষয়। কিন্তু যে ঘটনাটা ঘটেছে এটা ওভারঅল পরিবেশকে কিছুটা হলেও অশান্ত করেছে এবং এটার আমি তীব্র নিন্দা জানিয়েছি এবং এটা একেবারে অনাকাঙ্ক্ষিত। এবং আমরা বলেছি যারাই যুক্ত ছিল বা সম্পৃক্ত ছিল দুই পক্ষ থেকে, যে পক্ষ থেকে যেই হোক, তাদেরকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আসে। কারণ যারা শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করবে তারা আওয়ামী লীগের বন্ধু হতে পারে না। কারণ আমাদের এত জনপ্রিয়তা আছে, যত সুস্থ সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ থাকবে তত আমাদের জন্য মঙ্গল। শান্তি যারা বিনষ্ট করবে তারা আর যাই হোক আমাদের শুভাকাঙ্ক্ষীও নয়, আমাদের ভোটারও নয়। এবং আমি এখানে একটু বলে রাখি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে বেশ কিছুক্ষণ বিভিন্ন বিষয় নিয়ে। এই বিষয়টি নিয়েও কথা উঠেছে খুবই স্বল্প পরিসরে এবং তিনি নিজেও এটিকে নিন্দা জানিয়েছেন এই ঘটনা থেকে। এবং ওনারও একটা আশঙ্কা যে এই ধরনের ঘটনা তো আমরা চাই না, কারা কীভাবে এগুলো ঘটিয়ে ফেলে এটা ঠিক না, এটা কিন্তু আমরা মোটেও চাই না। এই নির্বাচন বলুন, আগামী দিনের রাজনীতি বলেন, বা আগামী দিনের যে জাতীয় নির্বাচন, আমরা কোনো মানে সিচুয়েশনে কোনো ধরনের অশান্ত পরিবেশ, অশান্তিকর কোনো কিছু চাই না। আমরা চাই শান্তিপূর্ণভাবে সব কিছু। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে কীভাবে লাইভ টক শুতে সেই সকল বিষয়গুলোর প্রমাণ মিলেছে এবং সেই সাথে সেই নেতা বলেছিল হিরো আলমকে মাইরা ফেলার জন্য, তাই সেই সকল গুন্ডা বাহিনীরা হিরো আলমের উপর আক্রমণ করেছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনারা এই লাইভ টক শুটি দেখে কি বুঝতে পেরেছেন? তাহলে কি শেষ পর্যন্ত আওয়ামী লীগই এই নাটক সাজিয়েছিল, হিরো আলমের উপর হামলা করেছে? তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।